হ্যালো স্টুডেন্টস, বাইরে নির্মলে তোমাদের প্রত্যেককে অভিনন্দন জানাই। সেকেন্ড এসএলএসটি 2025 বায়োলজিক্যাল সায়েন্স পিজি লেভেলে তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ, ফিজিওলজির বিভিন্ন বিষয় তোমাদের সাথে আলোচনা করছিলাম এবং অলরেডি আমি কার্ডিওলজি পোর্শন কমপ্লিট করেছি। তো আজকে আমরা শুরু করব স্পোর্টস ফিজিওলজি পোর্শন। তোমরা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছে যে স্পোর্টস ফিজিওলজি নিয়ে আলোচনা করতে। একটু দেখে নিই, আমি আমার নোটসের পিডিএফ অংশে চলে এসেছি। তো স্পোর্টস ফিজিওলজির নোটস আমি মোটামুটি তৈরি করেছি, সুতরাং স্পোর্টস ফিজিওলজির বিভিন্ন অংশ এবার আমি আলোচনা করব। দেখো, 3 থেকে 4টে ক্লাসের মধ্যে প্রথমত স্পোর্টস ফিজিওলজি পোর্শন কমপ্লিট করব। আশা করি এই ক্লাসগুলো তোমাদের অনেকটাই হেল্পফুল হবে। এবং এই প্রসঙ্গে বলি যে তোমরা হয়তো ভাবছো যে স্পোর্টস ফিজিওলজি অনেক ডিফিকাল্ট, কিন্তু এবং তার সঙ্গে সঙ্গে হিউজ, কিন্তু আমি এগুলো প্রিপারেশন নিতে গিয়ে আমি দেখেছি যে যেরকম আমরা ভাবি যে এটা অনেক ডিফিকাল্ট, অনেক হিউজ, সেরকম কিন্তু নয়। মাত্র কয়েকটা ক্লাসে টোটাল স্পোর্টস ফিজিওলজি আমি কমপ্লিট করে দেবো। দেখো, প্রথম তোমাদের যে পোর্শন আছে, যে টপিক 1 যেটা বলছি, তো সেটা হচ্ছে ম্যাক্সিমাম এয়ারোবিক পাওয়ার। তো ম্যাক্সিমাম এয়ারোবিক পাওয়ার মানে কি? দেখো, স্পোর্টস মানে কি এক্ষেত্রে কোন একটা মানুষ, এটা হচ্ছে ছুটছে, দেখতে পাচ্ছ, ঠিক আছে, একজন ছুটছে। তো প্রধানত এই যখন আমরা ছুটি তখন কিন্তু আমাদের প্রচুর পরিমাণে এনার্জি লাগে, এটা মাথায় রাখবে। এবং আমরা যেহেতু এয়ারোবিক অর্গানিজম, অর্থাৎ আমাদের যেহেতু অক্সিজেনের সাহায্যে আমরা প্রচুর পরিমাণে এটিপি তৈরি করি, তো সেই কারণের জন্য অক্সিজেন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং স্পোর্টসে সেই কারণের জন্য আমরা অনেক সময় হাঁফিয়ে যাই। আমরা যখন প্রচণ্ড জোরে জোরে দৌড়ই তখন কিন্তু আমরা অনেক সময় হাঁফিয়ে যাই। তো যাই হোক, যে বিষয়টা আজকে আমাদের আলোচনার বিষয়, তো সেটাই হচ্ছে ম্যাক্সিমাম এয়ারোবিক পাওয়ার। তো ম্যাক্সিমাম এয়ারোবিক পাওয়ারকে কি বলা হয়? সো দিস ইজ অলসো কল্ড এজ ম্যাক্সিমাম অক্সিজেন কনজাম্পশন অর ম্যাক্সিমাম এয়ারোবিক ক্যাপাসিটি। ম্যাক্সিমাম এয়ারোবিক পাওয়ারকে এটাও বলা হয় যে ম্যাক্সিমাম অক্সিজেন কনজাম্পশন। অর্থাৎ আমি এই যে অক্সিজেন নিলাম, তো এই যে ম্যাক্সিমাম অক্সিজেন যে কনজাম্পশন, তো একেই আমরা বলবো ম্যাক্সিমাম এয়ারোবিক পাওয়ার। The amount of oxygen that can be actually consumed by a person when working hard. তাহলে দেখো, এই যে অক্সিজেন নিচ্ছে, এখন কিন্তু আমি হার্ড ওয়ার্ক করছি না, কিন্তু যখন প্রচণ্ড ছুটছি আমরা, সেই ছোটার সময়, যেটা তোমাদেরকে প্রথমেই দেখালাম যে স্পোর্টসে আমরা যখন ছুটছি, তো সেই সময় একজন স্পোর্টসম্যান ম্যাক্সিমাম কি পরিমাণে অক্সিজেন কনজিউম করছে। যখন আমরা হার্ড ওয়ার্ক করছি, তো সেই সময় আমরা কি পরিমাণ অক্সিজেন কনজিউম করছি, তো একেই আমরা বলবো ম্যাক্সিমাম এয়ারোবিক পাওয়ার, রাইট? এবং ম্যাক্সিমাম এয়ারোবিক পাওয়ারকে প্রধানত যেভাবে এক্সপ্রেস করা হয়, তো সেটি হচ্ছে V.O2 ম্যাক্স। তো এক্ষেত্রে ডট মানে কি? ডট মানে হচ্ছে পার ইউনিট অফ টাইম, অর্থাৎ 1 মিনিটে বা এরকম একটা একক সময় আমরা কি পরিমাণ অক্সিজেন নিচ্ছি। আর ভি মানে হচ্ছে ভলিউম অফ অক্সিজেন, মানে কতটা পরিমাণে অক্সিজেন নিচ্ছি। এবং ম্যাক্সিমাম মানে ম্যাক্সিমাম, অর্থাৎ একক সময়ে আমরা কতটা ম্যাক্সিমাম পরিমাণ অক্সিজেন নিচ্ছি যখন আমরা হার্ড ওয়ার্ক করছি, তো তাকেই আমরা বলবো ম্যাক্সিমাম এয়ারোবিক পাওয়ার। এখন প্রশ্ন হচ্ছে, এই ম্যাক্সিমাম এয়ারোবিক পাওয়ারের তাহলে ইউনিট কি? ম্যাক্সিমাম এয়ারোবিক পাওয়ারের ইউনিট হচ্ছে এল বাই মিনিট, মানে লিটার পার মিনিট। এটা আগে এই ইউনিটটা ব্যবহার করা হতো, তাহলে পাস্ট মানে আগে লিটার পার মিনিট এই ইউনিট ব্যবহার করা হতো, কিন্তু এখন যে ইউনিট ব্যবহার করা হয় সেটি হচ্ছে মিলিলিটার পার কেজি পার মিনিট। অর্থাৎ প্রতি মিনিটে পার কেজি বডি ওয়েটে আমরা ম্যাক্সিমাম কত মিলিলিটার অক্সিজেন কনজিউম করছে ডিউরিং আওয়ার হার্ড ওয়ার্ক, তো সেটাই প্রধানত ম্যাক্সিমাম এয়ারোবিক পাওয়ার। তো ম্যাক্সিমাম এয়ারোবিক পাওয়ারের ইউনিটটা কিন্তু মাথায় রাখবে, রাইট? এরপরে তো ম্যাক্সিমাম এয়ারোবিক পাওয়ারকে আমরা কিভাবে ডিনোট করব? দেখো, V.O2 ম্যাক্সিমাম মানে হার্ট রেট ম্যাক্সিমাম ডিভাইডেড বাই হার্ট রেট রেস্টিং কন্ডিশন ইনটু 15.3 মিলিলিটার পার কেজি পার মিনিট। তো এটা কিন্তু কনস্ট্যান্ট। তাহলে হার্ট রেট ম্যাক্সিমাম, যখন আমরা হার্ড ওয়ার্ক করছি, তো সেই সময় আমাদের হার্ট রেট কত, ম্যাক্সিমাম কত হচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে হার্ট রেট অ্যাট রেস্ট, একটা মানুষের হার্ট রেট কত রেস্টিং কন্ডিশনে, সেটা দিয়ে ভাগ করে, সেটাকে 15.3 দিয়ে গুণ করে মিলিলিটার পার কেজি পার মিনিট যখন আমরা করে দেবো, তো সেটাই কোন একটা ব্যক্তির কিন্তু ম্যাক্সিমাম এয়ারোবিক পাওয়ার হবে, রাইট? এরপর দেখো, ইন ওয়ার্ল্ড ক্লাস অ্যাথলেট, যারা ওয়ার্ল্ড ক্লাস অ্যাথলেট, যারা খুব ভালো খেলাধুলা করেন, ধরা যাক ম্যারাথন রেসার এরকম, তো বিভিন্ন ওয়ার্ল্ড ক্লাস যারা অ্যাথলেট আছেন, তো তাদের ম্যাক্সিমাম এয়ারোবিক পাওয়ার 75 মিলিলিটার পার কেজি পার মিনিট, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে যারা ওয়ার্ল্ড ক্লাস অ্যাথলেট, তাদের ম্যাক্সিমাম এয়ারোবিক পাওয়ার। অ্যাভারেজ আনট্রেন্ড হিউম্যান মেল মানে কোনো একজন পুরুষ যে প্রধানত কোনো ছোটাছুটি করে না, ইত্যাদি করে না বা খেলাধুলা করে না, তাহলে সে যখন হার্ড ওয়ার্ক করবে সেই সময় তার ম্যাক্সিমাম এয়ারোবিক পাওয়ার কত হবে? 35 থেকে 40 মিলিলিটার পার কেজি পার মিনিট। যেখানে একটা ওয়ার্ল্ড ক্লাস অ্যাথলেটের
এই ম্যাক্সিমাম এয়ারোবিক পাওয়ার 75 মিলিলিটার পার কেজি পার মিনিট একটা আনট্রেন্ড হিউম্যান মেলের কিন্তু মাত্র 35 থেকে 40 মিলিলিটার পার কেজি পার মিনিট, এবং আনট্রেন্ড যদি ফিমেল হন তাহলে তার ম্যাক্সিমাম এয়ারোবিক পাওয়ার কত, 27 থেকে 31 মিলিলিটার পার কেজি পার মিনিট। আর এন্ডিউরেন্স এনিম্যালস মানে কি, যে সমস্ত এনিম্যাল অনেক দূর পর্যন্ত ছুটে যায় বা ছুটতে পারে, বা যারা প্রধানত রানার যেটাকে বলা হয়, লং রানার, যেমন আলাস্কান হাস্কিজ, তো এর ম্যাক্সিমাম এয়ারোবিক পাওয়ার দেখো 200 মিলিলিটার পার কেজি পার মিনিট। ঠিক আছে, সুতরাং এটাই হচ্ছে ম্যাক্সিমাম এয়ারোবিক পাওয়ারের বিভিন্ন ডেটা। তো এই অংশগুলোও কিন্তু মাথায় রাখতে হবে। নোট, অ্যাথলেটস হ্যাভ মোর ম্যাক্সিমাম এয়ারোবিক পাওয়ার বিকজ, তার মানে যে অ্যাথলেট, আমরা কি দেখলাম যে অ্যাথলেটসের ম্যাক্সিমাম এয়ারোবিক পাওয়ার হচ্ছে 75, সুতরাং তার কেন ম্যাক্সিমাম এয়ারোবিক পাওয়ার তার কেন বেশি, এটা বুঝতে হবে। সো তার লার্জার স্ট্রোক ভলিউম, তার মানে তার হার্টের স্ট্রোক ভলিউম কিন্তু অনেক বেশি, এবং তার কিন্তু হার্ট রেট লোয়ার। তাহলে অ্যাথলেটস যারা, তাদের হার্ট রেট কিন্তু লোয়ার হয়। এবং দেখো লার্জার হার্ট, তাদের হার্টের সাইজ কিন্তু অনেক বড় হয়, রাইট, এবং সেই কারণের জন্যই কিন্তু তাদের ম্যাক্সিমাম এয়ারোবিক পাওয়ার কিন্তু বেশি। তো এখানে হার্ট কেন এতটা বেশি গুরুত্বপূর্ণ, দেখো ম্যাক্সিমাম এয়ারোবিক পাওয়ারের আমরা যে ভ্যালু যেটা ক্যালকুলেট করছিলাম, তো হার্ট রেট ম্যাক্সিমাম ডিভাইডেড বাই হার্ট রেট অ্যাট দ্য রেস্ট ইন্টু 15.3 মিলিলিটার পার কেজি পার মিনিট। এবং সেই কারণের জন্যই যেহেতু হার্ট রেটের সঙ্গে বা হার্টের বিভিন্ন ফাংশনের সঙ্গে কিন্তু এই ম্যাক্সিমাম এয়ারোবিক পাওয়ার রিলেটেড। যাদের লার্জার স্ট্রোক ভলিউম, লোয়ার হার্ট রেট এবং লার্জার হার্ট যাদের থাকে, তো তাদের কিন্তু ম্যাক্সিমাম এয়ারোবিক পাওয়ার অনেক বেশি। এরপরে আমরা যেটা দেখবো, তো সেটা হচ্ছে ফ্যাক্টরস কন্ট্রোল দ্য V.O2 ম্যাক্সিমাম। অর্থাৎ আমরা যখন হার্ড ওয়ার্ক করি, আমরা ম্যাক্সিমাম কি পরিমাণে অক্সিজেন আমরা কনজিউম করি, সেগুলো কোন কোন ফ্যাক্টরের উপর নির্ভর করে। নাম্বার 1 হচ্ছে রেসপিরেটরি সিস্টেম। তো রেসপিরেটরি সিস্টেম কিভাবে নির্ভর করবে, দেখো ডিফিউশন অফ দ্য অক্সিজেন যদি বেশি হয়, দেন ইট উইল ইনক্রিজ। তার মানে ডিফিউশন অফ অক্সিজেন মানে কি, ধরা যাক আমাদের যে ক্যাপিলারি আছে, তো সেই ক্যাপিলারির সঙ্গে টিস্যু প্রধানত কানেক্টেড থাকে, এবং ক্যাপিলারি থেকে অক্সিজেন টিস্যুতে যায়, আবার টিস্যু থেকে CO2 প্রধানত আমাদের ক্যাপিলারিতে চলে আসে। তো এই প্রসেসকেই আমরা বলবো ডিফিউশন। তো যাদের ক্ষেত্রে এই ডিফিউশন যত ভালো হবে, তাদের কিন্তু ম্যাক্সিমাম এয়ারোবিক পাওয়ার কিন্তু তত বেশি হবে, রাইট। এরপর দেখো সার্কুলেটরি সিস্টেম, পার্সেন্টেজ অফ দ্য হিমোগ্লোবিন স্যাচুরেশন যদি কোনোভাবে গুড হয়, তাহলে কিন্তু এই ম্যাক্সিমাম এয়ারোবিক পাওয়ার কিন্তু অনেক বেশি হবে। এই জায়গাতে দেখো আমি কিছু হিমোগ্লোবিন আমি এখানে এঁকেছি। তো এই একটা মানুষ আছে, ধরে রাখো এটা নন অ্যাথলেট একটা মানুষ, তাহলে অক্সিজেন যখন আসছে, তো তাদের হিমোগ্লোবিনের সঙ্গে অক্সিজেন যতটা পরিমাণে যুক্ত হচ্ছে, আবার এখানেও একজন অ্যাথলেটস আছে, এখানে 4টে হিমোগ্লোবিন আছে, তো 4টে হিমোগ্লোবিনের সঙ্গেই কিন্তু অক্সিজেন খুব মানে দ্রুততার সঙ্গে যুক্ত হচ্ছে। তাহলে হিমোগ্লোবিনের পার্সেন্টেজ অফ হিমোগ্লোবিন স্যাচুরেশন যত বেশি হবে, যদি ভালো হয়, অ্যাথলেটসদের প্রধানত এটা ভালো হয়, তো সেই কারণের জন্য তাদের ম্যাক্সিমাম এয়ারোবিক পাওয়ার কিন্তু অনেক বেশি হয়। এরপরে যে সিস্টেম আছে, তো সেটাই হচ্ছে মাসকিউলার সিস্টেম। দেখো মাসকিউলার সিস্টেম কিভাবে প্রভাবিত করে, যারা প্রধানত খেলাধুলা করে, তো তাদের মাসকিউলার সিস্টেম কিন্তু অনেক বেশি ডেভেলপড হয়। তো ট্রেন্ড যারা অ্যাথলেট আছে, মাসেলস আর ওয়েল ডেভেলপড। অবভিয়াসলি যারা ট্রেন্ড অ্যাথলেটস আছে, তাদের মাসেল অনেক ওয়েল ডেভেলপড হবে। সো মাইটোকন্ড্রিয়া এন্ড দ্য এনজাইমস ইনভলভড ইন অক্সিডেটিভ মেটাবলিজম ইজ অলসো ইনক্রিজ। তাহলে তাদের মাইটোকন্ড্রিয়া এবং যে সমস্ত এনজাইমসগুলো যেগুলো অক্সিডেটিভ মেটাবলিজম, দেখো মাইটোকন্ড্রিয়ার মধ্যে প্রধানত এয়ারোবিক রেসপিরেশন চলে, তারপরে ক্রেব সাইকেল হয়, এবং ক্রেব সাইকেলের পরে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম হয়, টার্মিনাল রেসপিরেশন হয়, এবং তার ফলে এটিপি তৈরি হয়। তো এটাই প্রধানত এয়ারোবিক রেসপিরেশন। তাহলে মাসেলসের মধ্যে মাইটোকন্ড্রিয়া এবং যে সমস্ত এনজাইমসগুলো যেগুলো অক্সিডেটিভ মেটাবলিজম করে, তো সেগুলো কিন্তু এদের ক্ষেত্রে বেশি হয়। সো ক্যাপিলারি ইনক্রিজ ইন দ্য মাসেল ফাইবার, তার ফলে মাসেল ফাইবারের মধ্যে ক্যাপিলারির পরিমাণ বাড়বে। সো মোর এক্সট্রাকশন অফ দ্য অক্সিজেন ফ্রম দ্য ব্লাড উইল বি ইনক্রিজ, এবং তার ফলে V.O2 ম্যাক্সিমাম হবে। ঠিক আছে, তার মানে যারা ট্রেন্ড অ্যাথলেটস, তাদের মাসেল যেহেতু ওয়েল ডেভেলপড হয়, তো সেই কারণের জন্য তাদের মাইটোকন্ড্রিয়া এবং এনজাইমসও কিন্তু খুব ভালোভাবে কাজ করে মাসেলসের মধ্যে, এবং সেই কারণের জন্য ক্যাপিলারির মধ্যে মানে সেই মাসেল ফাইবারের মধ্যে যে সমস্ত ক্যাপিলারি আছে, তো তাদের মধ্যে প্রধানত এই গ্যাসেস এক্সচেঞ্জ অনেক ভালো হয়, এবং তার ফলে এক্সট্রাকশন অফ দ্য অক্সিজেন ফ্রম দ্য ব্লাড, তার মানে ব্লাড থেকে অক্সিজেন কিন্তু মাসেলস কিন্তু বেশি এক্ষেত্রে ক্যাপচার করবে, এবং অটোমেটিক্যালি তাহলে ম্যাক্সিমাম এয়ারোবিক পাওয়ার বেড়ে যাবে, রাইট। তো এটাই হচ্ছে প্রধানত মাসকিউলার সিস্টেম। দেখো ডিউরিং এক্সারসাইজ বোথ রেট অ্যান্ড ডেপথ অফ রেসপিরেশন উইল ইনক্রিজ। ঠিক আছে, এখানে একটা নোট বলছি যে ডিউরিং এক্সারসাইজ, আমরা যখন এক্সারসাইজ করি, রেট মানে কি কত দ্রুত আমরা অক্সিজেন নিচ্ছি এবং কার্বন ডাইঅক্সাইড ছাড়ছি, তো এটাকেই আমরা বলবো রেট। আর ডেপথ মানে কি, এই যে আমরা যে অক্সিজেন হিউজ অ্যামাউন্টে আমরা নিয়ে নিচ্ছি, তো সেটাই হচ্ছে ডেপথ।
তাহলে দেখো ডিউরিং এক্সারসাইজ আমরা যখন এক্সারসাইজ করি তখন বোথ রেট অ্যান্ড ডেপথ অফ রেসপিরেশন উইল ইনক্রিজ, এবং তার ফলে কি হবে, অ্যাট রেস্ট যখন আমরা রেস্টিং কন্ডিশনে থাকি তখন মোটামুটিভাবে এই অক্সিজেন কনজামশনের পরিমাণ যেটা সেটা হচ্ছে 0.25 লিটার পার মিনিট, যে এটাকে আমি পাস্ট ইউনিট আমি লিখেছি। আর যখন এক্সারসাইজ করব তখন অক্সিজেন কি পরিমাণে আমরা গ্রহণ করব, 4 লিটার পার মিনিট। তো দেখো রেসপিরেটরি রেট কেন এক্ষেত্রে বেড়ে যাবে, দেখো রেসপিরেটরি রেট কেন বেড়ে যাবে, ডিউরিং দ্য এক্সারসাইজ দ্য রেসপিরেটরি রেট এক্ষেত্রে ইনক্রিজ করবে, কারণ মুভমেন্টস অফ দ্য জয়েন্টস কজ দ্য রিফ্লেক্স রাইস অফ রেসপিরেশন। যখন আমরা এক্সারসাইজ করি তখন কি হয়, আমাদের জয়েন্টের তখন মুভমেন্ট হয় এবং তার ফলে আমাদের রেসপিরেশন বেড়ে যায়। সিম্প্যাথেটিক স্টিমুলেশন অ্যাক্টিভেট দ্য ক্যারোটিড বডি, যখন আমরা এক্সারসাইজ করি তখন কি হয়, আমাদের যে ক্যারোটিড বডি আছে যেগুলোকে ব্যারোরিসেপ্টর বলা হয়, তো সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম তো সেটাকে প্রধানত অ্যাক্টিভেট করবে। এবং তার সঙ্গে সঙ্গে দেখো ল্যাকটিক অ্যাসিড অ্যাকুমুলেট, যদি ল্যাকটিক অ্যাসিড অ্যাকুমুলেটেড হয় তাহলে ব্লাড পিএইচ কমে যাবে এবং তার ফলে রেসপিরেটরি রেট বেড়ে যাবে। এবং তার সঙ্গে সঙ্গে দেখো রাইজ অফ দ্য বডি টেম্পারেচার, যখন আমরা এক্সারসাইজ করি তখন বডি টেম্পারেচার বেড়ে যায়, যদি বডি টেম্পারেচার বেড়ে যায় তাহলে আমাদের রেসপিরেটরি রেট বেড়ে যাবে। এবং যখন আমরা এক্সারসাইজ করি তখন আর্টারিয়াল পার্সিয়াল কার্বন ডাইঅক্সাইড প্রেসার এবং পার্সিয়াল অক্সিজেন প্রেসার ডু নট চেঞ্জ, ঠিক আছে, বাট দ্য ভিনাস পার্সিয়াল কার্বন ডাইঅক্সাইড প্রেসার এবং পার্সিয়াল অক্সিজেন প্রেসার ডিক্রিজ, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যখন আমরা এক্সারসাইজ করি তখন আর্টারির মধ্যে পার্সিয়াল কার্বন ডাইঅক্সাইড প্রেসার এবং পার্সিয়াল অক্সিজেন প্রেসারের কোনো পরিবর্তন হয় না, কিন্তু ভেন্সের মধ্যে এটা পরিবর্তন হয় এবং তার ফলে হাইপার ভেন্টিলেশন হয়, এবং হাইপার ভেন্টিলেশন রিমুভ দ্য মোর CO2 অ্যান্ড সাপ্লাই মোর অক্সিজেন টু বডি, ঠিক আছে। তো এগুলোই প্রধানত এই কারণের জন্য রেসপিরেটরি রেট বেড়ে যায়। আর যদি রেসপিরেটরি রেট বেড়ে যায় তাহলে কিন্তু V.O2 ম্যাক্সিমাম কিন্তু এক্ষেত্রে বেড়ে যাবে, অর্থাৎ ম্যাক্সিমাম এয়ারোবিক পাওয়ার কিন্তু এক্ষেত্রে বেড়ে যাবে। সুতরাং প্রথম যে প্রথম তোমাদের যে টপিকস আছে ম্যাক্সিমাম এয়ারোবিক পাওয়ার, তো এটাই প্রধানত ম্যাক্সিমাম এয়ারোবিক পাওয়ার এই অংশগুলোই পড়তে হবে। অর্থাৎ যখন আমরা হার্ড ওয়ার্ক করব তো সেই সময় কি হবে, তখন আমাদের অক্সিজেন কনজামশন, আমরা কি পরিমাণে অক্সিজেন কনজিউম করছি তো তাকেই আমরা বলবো ম্যাক্সিমাম এয়ারোবিক পাওয়ার। যারা অ্যাথলেটস আছেন তো তাদের কিন্তু ম্যাক্সিমাম এয়ারোবিক পাওয়ার অনেক বেশি। ফিজিওলজি পড়ছি তো সেই জন্য স্পোর্টসের কিন্তু ডিফারেন্ট লেভেল আছে, এবং পরে আমরা যখন অন্যান্য টপিকসগুলো আমরা আলোচনা করব তখন এই লেভেল অফ স্পোর্টস কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দেখো যখন আমরা হাঁটি তখন আমরা কত এফোর্ট দিচ্ছি, 50 থেকে 60% আমরা এফোর্ট দিচ্ছি, চেষ্টা করছি, এবং তার বেনিফিট কি, সো বেনিফিট হচ্ছে হেল্পস উইথ রিকভারি। তার মানে কি, বিভিন্ন আমাদের শরীর ভালো থাকে, রেসপিরেটরি সিস্টেম ভালো থাকে, সার্কুলেটরি সিস্টেম ভালো থাকে, তো বিভিন্ন রিকভারি আমরা করতে পারি। আবার যখন লাইট আমরা একটু জোরে যখন হাঁটি তো তার বেনিফিট কি, তার বেনিফিট হচ্ছে ফ্যাট বার্নিং। তো এক্ষেত্রে এফোর্ট কত দিচ্ছে, 60 থেকে 70%। একটু জোরে তুমি হাঁটো তাহলে সেক্ষেত্রে এফোর্ট কত দিচ্ছে, 60 থেকে 70%, এবং এক্ষেত্রে কিন্তু ফ্যাট বার্নিং হয়। আর মডারেট মানে কি, 70 থেকে 80% যখন আমরা এফোর্ট দিই তখন ইমপ্রুভ দ্য এয়ারোবিক ফিটনেস, তখন অটোমেটিক্যালি তোমার রেসপিরেশনের যে ফিটনেস আছে তো সেটা কিন্তু বেড়ে যাবে, মানে ম্যাক্সিমাম এয়ারোবিক পাওয়ার কিন্তু বেড়ে যাবে। আর যদি আমরা এফোর্ট দিই, সো ইনক্রিজ দ্য ম্যাক্সিমাম পারফরমেন্স ক্যাপাসিটি ফর শর্টার সেশন, মানে কিছু সময়ের জন্য আমাদের কিন্তু পারফরমেন্স ক্যাপাসিটি অনেক বেড়ে যায়, এবং এটা যখন আমরা কন্টিনিউ করব তখন অটোমেটিক্যালি আমাদের যে ক্যাপাসিটি আছে, কাজ করার যে ক্যাপাসিটি আছে সেই ক্ষমতা ক্রমশ বাড়তে থাকে। আর যদি আমরা ম্যাক্সিমাম এফোর্ট দিই, হেল্পস দ্য ফিট অ্যাথলেটস টু ডেভেলপ দ্য স্পিড, মানে 90 থেকে 100% যদি আমরা এফোর্ট দিয়ে যদি আমরা ছুটি, আমাদের সমস্ত শক্তি দিয়ে যদি আমরা এফোর্ট দিই তাহলে একজন অ্যাথলেটসের কিন্তু স্পিড এক্ষেত্রে ডেভেলপ হয়। তো এই যে ব্যাপারগুলো, যে লেভেল অফ এক্সারসাইজ, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। এর পরের আমরা যখন স্পোর্টস ফিজিওলজির অন্যান্য টপিকসগুলো পড়বো, এই লেভেল অফ স্পোর্টস মানে কোনটা ভেরি লাইট, কোনটা মডারেট, হার্ড এবং ম্যাক্সিমাম, এই সম্পর্কে কিন্তু আমাদেরকে আইডিয়াটাও রাখতে হবে, রাইট। তো এই হচ্ছে স্পোর্টস ফিজিওলজির প্রথম পোর্শন, ম্যাক্সিমাম এয়ারোবিক পাওয়ার। তো এই ম্যাক্সিমাম এয়ারোবিক পাওয়ারের নোটস কিন্তু তোমরা এক্ষেত্রে লিখে নিতে পারো। আমি একটু সরে যাচ্ছি, দেখো তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নাও। তাহলে এটা হচ্ছে প্রথম পোর্শন, তো এই প্রথম পোর্শন এটা করে নাও। তারপরে দেখো যখন তোমরা পড়বে তখন কিন্তু 9-10 লেভেলের তোমরা যখন সিলেবাস যখন পড়ছো তার সঙ্গে সঙ্গে আমি তোমাদের বলেছিলাম যে অন্তত আধ ঘন্টা তোমরা দিনের সময় রাখবে, বা আধ ঘন্টা ধরা যাক ফিজিওলজির জন্য, প্রতিদিন 1 ঘন্টা করে সময় রাখবে। আধ ঘন্টা ধরা যাক ফিজিওলজি পড়লে আজকে, এবং জুলজি পড়লে পরের দিন, আবার ধরা যাক বোটানি জুলজি পড়লে এক একটা সাবজেক্ট আধ ঘন্টা করে পড়ো। 9-10 লেভেলের প্রিপারেশন যেমন করছো তার সঙ্গে সঙ্গে পিজি লেভেলের প্রিপারেশন এইভাবে নেবে। তো যেহেতু স্পোর্টস ফিজিওলজির নোটস পাওয়া যায় না, তো সেই কারণের জন্য এগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, ঠিক আছে। তো এই পোর্শনটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, মানে ম্যাক্সিমাম এয়ারোবিক পাওয়ার প্রধানত কত হচ্ছে এটা স্ক্রিনশট নিয়ে নাও। তারপরে পোর্শন দেখো অ্যাথলেটসদের ক্ষেত্রে কেন এটা হচ্ছে, ম্যাক্সিমাম এয়ারোবিক পাওয়ার কেন বেশি হচ্ছে অ্যাথলেটসের ক্ষেত্রে, এটা স্ক্রিনশট নিয়ে নাও।
এবং ফ্যাক্টরস কন্ট্রোল দ্য ভি ডট ও টু ম্যাক্সিমাম, মানে কোন ফ্যাক্টরগুলো প্রধানত ম্যাক্সিমাম এয়ারোবিক পাওয়ারকে কন্ট্রোল করে, তো এটাকে স্ক্রিনশট নিয়ে নাও। ঠিক আছে, মাস্কিউলার সিস্টেম কিভাবে এয়ারোবিক ম্যাক্সিমাম এয়ারোবিক পাওয়ারকে কন্ট্রোল করে, তো এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। ঠিক আছে, তারপর দেখো রেসপিরেটরি রেট, আমরা যখন এক্সারসাইজ করি তখন অটোমেটিক্যালি আমাদের রেসপিরেটরি রেট বেড়ে যায়। কেন বেড়ে যায়? তো এই সমস্ত কারণের জন্য রেসপিরেটরি রেট বেড়ে যায়, রাইট? তো এই কয়েকটা স্ক্রিনশট নিয়ে তারপর তোমরা লিখে নেবে, তাহলেই দেখবে যে তোমাদের নোটস দাঁড়িয়ে যাবে। তোমরা যে দুশ্চিন্তা করছো, আমার থেকে যে নোটস চাইছো, ঠিক আছে, একটু তোমাদেরকে বলি এই নোটসগুলো আমি প্রোভাইড করতে পারবো না, এগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে সেগুলো হচ্ছে একটু কষ্ট করে তোমাদেরকে লিখে নিতে হবে। ঠিক আছে, তাহলে তোমরা যে চিন্তা করছো যে স্পোর্টস ফিজিওলজি কোথা থেকে পড়বে, তো এই অংশগুলো আলোচনা করছি, এই ভিডিওগুলো নিশ্চয়ই তোমাদের অনেক অনেক হেল্পফুল হবে, রাইট? এর পরের দিন আমরা যেটা আলোচনা করব, তো সেটা হচ্ছে এক্সেস পোস্ট এক্সারসাইজ অক্সিজেন কনসাম্পশন, বা যাকে আমরা বলবো ইপিইওসি, এক্সেস পোস্ট এক্সারসাইজ অক্সিজেন কনসাম্পশন। আজকে তাহলে এই পর্যন্তই, তোমরা প্রত্যেকে ভালো থেকো। সো থ্যাংক ইউ অ্যান্ড দ্যাটস ইট।